ঠিক আছে, তাহলে যে কথা বললাম যে আমাদের দুইটা টপিক, মডিফিকেশন অফ ক্যারিয়ার ডেনসিটিস আর ট্রান্সপোর্টেশন অফ ক্যারিয়ার। এবার আমরা পরের স্লাইডটাতে চলে আসি। পরের স্লাইডে আমাদের যেটা বলা হচ্ছে সেটা হলো মডিফিকেশন অফ ক্যারিয়ার ডেনসিটিস। মডিফিকেশন অফ ক্যারিয়ার ডেনসিটিস এর ভেতরে আমরা তিনটা টপিক দেখব। এর মাঝে আছে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর, এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর আর ডোপিং। তো তোমরা অলরেডি এটা সম্পর্কে বেসিক জানো যে আমরা সবসময় সেমিকন্ডাক্টর নিয়ে যখন কাজ করি, এন টাইপ সেমিকন্ডাক্টর, পি টাইপ সেমিকন্ডাক্টর, দুই রকম সেমিকন্ডাক্টর ইউজ করি। ওইগুলো হলো সব এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টরের এক্সাম্পল। ঠিক আছে, আর ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর বলতে সাধারণত বোঝা হয় পিওর যে সেমিকন্ডাক্টরটা আছে। আর ইন্ট্রিনজিক থেকে এক্সট্রিনজিক করার যে প্রসেস, সেই প্রসেসটাকে বলা হয় ডোপিং। তাহলে আমরা একটা একটা করে এটাতে একটু ডিটেইল আসি। প্রথমে যেটা আসবে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর। তো ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের একেবারে বুকিশ ল্যাঙ্গুয়েজে যদি আমি এটা ডেফিনেশন বলি, দ্য পিওর টাইপ অফ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস আর এক্সাম্পলস অফ ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর। তার মানে এখানে মেইন কথাটা হলো পিওর। এই যে সেমিকন্ডাক্টরটা নিয়ে কথা বলবো সেটাকে পিওর হতে হবে, ইন্ট্রিনজিক হতে চাইলে। দেখো একটু আগের ক্লাসের সেমিকন্ডাক্টর গুলার দিকে একটু খেয়াল করো, বা ওই টপিক গুলার দিকে একটু মাথায় রাখো। দেখো এখানে যা ছিল সবই কিন্তু একদম পিওর সিলিকন। এখানে সিলিকন ছাড়া অন্য কোনো ম্যাটেরিয়াল সম্পর্কে বা অন্য কোনো কিছু সম্পর্কে আলোচনা করা হয়নি। তার মানে গত ক্লাসের যা কিছু নিয়ে আলোচনা করেছি সবই ছিল কি এই ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর। এখন ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের বৈশিষ্ট্যগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এটা রেজিস্ট্যান্স অনেক হাই, হাই রেজিস্ট্যান্স। একটু আগেই আমি দেখালাম যে আমাদের নর্মালি যদি একটা সেমিকন্ডাক্টরের কথা চিন্তা করি, পিওর সিলিকন, গত ক্লাসে যে এক্সাম্পল দেখেছো সেখানে 1.32 ইন্টু 10 সংখ্যক ফ্রি ইলেকট্রন ছিল ইউনিট ভলিউমে। এই ভলিউমের এই কয়টা ফ্রি ইলেকট্রন থাকা আসলে এনাফ না। এনাফ না মানে কি, এখানে পর্যাপ্ত পরিমাণে কারেন্ট ফ্লো করতে পারে না এই সংখ্যক ইলেকট্রন দিয়ে। যখনই আমরা বলবো যে পর্যাপ্ত পরিমাণে কারেন্ট ফ্লো করতে পারছে না, তার মানে কি আলটিমেটলি সেটা রেজিস্ট্যান্স হাই, এজন্যই তো পারছে না। যদি লো রেজিস্ট্যান্স হতো তাহলে তো কারেন্টের ফ্লো বেশি হতো। যেহেতু পর্যাপ্ত পরিমাণ ইলেকট্রন নাই, তার মানে এটাকে বলা যায় যে এটা রেজিস্ট্যান্স অনেক হাই। সেকেন্ডলি যেটা বলা হচ্ছে, ইন ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরস দ্য ইলেকট্রন ডেন্সিটি n ইকুয়াল টু ni ইজ ইকুয়াল টু দ্য হোল ডেন্সিটি p। তার মানে আমরা দেখেছিলাম যে সিলিকন থেকে একটা ইলেকট্রন যদি ফ্রি হয়ে যায়, যে কোনো জায়গা থেকে ধরলাম একটা ইলেকট্রন আমাদের ফ্রি হয়ে গেল, এই ইলেকট্রনটা যেই পজিশনে ছিল সেই পজিশনে তো তখন একটা ভয়েড তৈরি হলো, শূন্যস্থান। সেই শূন্যস্থানটাকে আমরা বলবো কি, হোল। তাহলে যে কয়টা ইলেকট্রন ফ্রি হচ্ছে আর যে কয়টা হোল তৈরি হচ্ছে, দুইটার সংখ্যা ইন্ট্রিনজিকের সমান সমান থাকে। আর এখান থেকে আমাদের এই ভ্যালুটা বলা হয় np ইকুয়াল টু ni স্কোয়ার। এটা একেবারে ফান্ডামেন্টাল একটা ইকুয়েশন। এটা অবশ্য এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর নিয়ে যখন আলোচনা করব তখনও দেখবা ইকুয়েশনটা এটা সেমই থাকবে। আর এখানে একটা জিনিস, এই যে ni, আই কি বলা হচ্ছে, গত ক্লাসে যে আমরা ইকুয়েশন দেখেছিলাম সেই ইকুয়েশনটা কিন্তু ছিল ni এর। এই আই বলতে ইন্ট্রিনজিক কে বোঝানো হয়। এই আই মানেই হলো ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরে কয়টা ইলেকট্রন ফ্রি আছে, সেই ইন্ট্রিনজিকের আইটা এখানে বসছে, এই আই দিয়ে সেটা ডিনোট করা হচ্ছে। তাহলে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের বেসিক জিনিসটা বোঝা গেল। এরপর আমাদের যেটা আছে এরপরের স্লাইডে সেটা খেয়াল করে দেখো, এখানে আছে হলো এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর। এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর কি, যখন সেমিকন্ডাক্টরটা পিওর থাকবে না সেটাকে আমরা বলবো এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর। এখানে দেখো কথাটা আমাদের যেটা বলেছে, একদম যদি আমরা বইয়ের ল্যাঙ্গুয়েজে বলি, কথাটাই হলো when a number of different atoms that is impurity are introduced in a pure crystal it is called an extrinsic semiconductor। তার মানে এখানে আর পিওর নাই, এখানে একটা ইমপিউরিটি দেওয়া হচ্ছে। এই ইমপিউরিটি দেওয়া হলে তখনই আমরা এটাকে বলবো এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর। তোমরা যদি দেখো এই যে এই নিচে যে এক্সাম্পলটা আছে, এই এক্সাম্পলে সবই সিলিকন ছিল, মাঝখানে একটা কি পি অ্যাড করা হয়েছে। পি হলো ফসফরাস। ফসফরাস অ্যাড করলে কি হবে,
ফসফরাস হলো, আমরা জানি এটা হলো পঞ্চযোজী মৌল যেটাকে বলা হয়, বা এটার সবচেয়ে বাইরের শেলে ইলেকট্রনের সংখ্যা 4-এর বেশি, 5। তাহলে 5 হলে কি হবে, 4টা যে আছে এই 4টা তো এই 4টা সিলিকনের সাথে বন্ড তৈরি করবে। আমরা যদি একদম বেসিক জিনিসটা চিন্তা করি, আমি একদম বাইরের শেলটার কথা যদি বলি, যে একটা ফসফরাসের একদম বাইরের শেলে এরকম, এটা হলো বাইরের সেল আছে, এই সেলে আমাদের 5টা ইলেকট্রন থাকবে। 1 নাম্বার, এখানে রইলো 2 নাম্বার, এখানে 3 নাম্বার, এখানে 4 নাম্বার। ফসফরাসের অ্যাটমিক নাম্বার হলো 15। 15 হলে কি হবে, একদম প্রথম সেলে আছে 2টা, তারপরের সেলে আছে 8টা, ভেতরে তাহলে 2 সেল মিলে হয়ে গেল 10টা ইলেকট্রন, আর 10টা। একদম বাইরের সেলে থাকবে 5টা। তো এই 5টার ভেতর 4টা কি করবে, এই সিলিকনের 4টা সিলিকনের সাথে বন্ড তৈরি করবে, আর একটা ইলেকট্রন কি এক্সট্রা রয়ে গেল না। এই ইলেকট্রনটা তখন আর কোনো বন্ডে থাকবে না, এই ইলেকট্রনটা অলরেডি তখন ফ্রি অবস্থায় থাকবে। তোমরা একটু চিন্তা করে দেখো যে এর আগের ক্লাসে যেটা দেখেছিলাম ওইখানে কি ছিল, যে ওইখানে ছিল যে ইলেকট্রন শুরুতে কোনো ইলেকট্রন ফ্রি ছিল না, সবগুলো ইলেকট্রনই কোনো না কোনো একটা বন্ডের মধ্যে ছিল। গত ক্লাসের শুধু পিওর সিলিকনের কথা যদি চিন্তা করো, সেই পিওর সিলিকনে আমরা একটা এনার্জি দিলাম, এনার্জি দেওয়ার পর সেখান থেকে ইলেকট্রন ফ্রি হলো। এখন কি হচ্ছে, এখন কিন্তু এনার্জি দেওয়ার আগে নর্মাল অবস্থাতেই ফ্রি ইলেকট্রন আছে, অর্থাৎ ইলেকট্রন দেওয়ার জন্য আর আমার এডিশনাল এনার্জি দিতে হবে তার কোনো মানে এটা জরুরি না। এনার্জি দিলে অবশ্যই ইলেকট্রন আরো ফ্রি হবে, কিন্তু না দিলেও ইলেকট্রন ফ্রি অবস্থায় কিছু থাকবেই। এই কারণে আমরা বলতে পারি যে এখানে ইলেকট্রন যেহেতু অলরেডি ফ্রি অবস্থায় পাওয়া যাচ্ছে, এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টরের ফ্রি ইলেকট্রনের সংখ্যা বেশি, সো এটা রেজিস্ট্যান্স কমে যাবে। ঠিক আছে, তাহলে এটাই গেল আমাদের এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টরের একদম মেইন কথা, যে এখানে একটা ইমপিউরিটি অ্যাড করা হবে। সেই ইমপিউরিটিটা ফসফরাস, বোরন, অ্যালুমিনিয়াম যে কোনো কিছু হতে পারে। তো এখন আমরা দেখি এর পরে যেটা আছে, এই যে ইমপিউরিটি যে অ্যাড করা হলো, এই ইমপিউরিটি অ্যাড করার প্রসেসটাকে বলা হয় ডোপিং। দেখো, ডোপিং এর একদম বেসিক সংজ্ঞাটাই হলো দ্য কন্ট্রোলড এডিশন অফ অ্যান ইমপিউরিটি such as phosphorus to an intrinsic semiconductor is called doping. এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা, কন্ট্রোল এডিশন। তার মানে আমরা যে ইমপিউরিটিটা দিব, সেটা ফসফরাস হোক বা বোরন হোক, যেটাই দেই, সেটাকে পিওর হলে চলবে না, সেটাকে সবসময় সরি মানে সেটাকে র্যান্ডমলি দিলে চলবে না, সেটাকে সবসময় কন্ট্রোলড ভাবে দিতে হবে। যে আমার এক্সাক্ট আগে হিসাব করে দেখতে হবে কয়টা ইলেকট্রন ফ্রি অবস্থায় দরকার, সেই কয়টা ইলেকট্রন ফ্রি পেতে চাইলে কয়টা ফসফরাস থাকতে হবে, সেই হিসাব মতন আমরা ফসফরাস অ্যাড করব। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে কন্ট্রোলড এডিশন। তাহলে কি, দ্য কন্ট্রোলড এডিশন অফ অ্যান ইমপিউরিটি সাচ এস ফসফরাস টু অ্যান ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর ইজ কল্ড ডোপিং অ্যান্ড দ্য ফসফরাস ইটসেলফ ডোপেন। অর্থাৎ যাকে আমরা অ্যাড করছি সেই জিনিসটার নাম হলো ডোপেন। আমরা যদি ফসফরাস অ্যাড করি, এখানে ফসফরাস দিয়ে এক্সাম্পল দেওয়া হয়েছে, তো ফসফরাসটা হলো ডোপেন। বোরন অ্যাড করলে বোরন হয়ে যাবে ডোপেন। আবার যদি আমরা অ্যালুমিনিয়াম অ্যাড করি, অ্যালুমিনিয়াম হলো ডোপেন। Providing many more free electrons than the intrinsic state, the doped silicon crystal is now called extrinsic. তার মানে কি, ইন্ট্রিনজিক অবস্থায় যা ছিল তার তুলনায় এখন কি ইলেকট্রন অনেক বেশি ফ্রি অবস্থায় থাকবে, এই যে মেনি মোর ফ্রি ইলেকট্রনস। আর এখন এই সিলিকনটাকে বলা হবে এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর। যেই সেমিকন্ডাক্টরের ভিতর আমরা ডোপেন্টকে অ্যাড করব, সেই সেমিকন্ডাক্টরকে আরেকটা নাম বলা হয়, সেটাকে বলা হয় হোস্ট ম্যাটেরিয়াল। সেই সেমিকন্ডাক্টরের আরেকটা নাম হলো হোস্ট ম্যাটেরিয়াল। তার মানে এইখানে পার্টিকুলারলি এই জায়গার কথা যদি চিন্তা করি, এখানে সিলিকনটা হলো আমাদের হোস্ট ম্যাটেরিয়াল। ঠিক আছে, এখন আমাদের এই কথাটা গেল। এবার চিন্তা করে দেখো, আমরা ইন্ট্রিনজিকের জন্য একটা কথা বলেছিলাম, যে ইন্ট্রিনজিকের জন্য এনপি ইকুয়াল টু এনআই স্কোয়ার। এই সেম জিনিসটা কিন্তু এক্সট্রিনজিকের জন্য সত্যি, যেখানে এন আর পি দুটাকে গুণ করলে এনআই স্কোয়ারের সমান ভ্যালু পাওয়া যায়।
এগুলোর ইউজটা আমরা পরে আরো দেখবো। আমাদের এই যে আজকে 2-3টা স্লাইড পরে দেখবা এটা ইউজ করে আমরা কিভাবে মেজরিটি মাইনরিটি ক্যারিয়ার বের করে ওটা দেখতে পারি। তো এটা একটু পরে আবার ডিটেইলে আসছি। তো এনপি বলতে কি বোঝানো হচ্ছে, এইখানে এন বলতে বোঝানো হচ্ছে ইলেকট্রনের কনসেন্ট্রেশন, তার মানে কয়টা ইলেকট্রন ফ্রি আছে, নাম্বার অফ ফ্রি ইলেকট্রন ইন ইউনিট ভলিউম। আর পি বলতে বোঝানো হচ্ছে কয়টা হোল ফ্রি আছে সেটা, এই ডেনসিটিটাকে বলা হচ্ছে পি। আর এনআই এর কথা তো একটু আগে বললাম যে ইন্ট্রিনজিক অবস্থায় কয়টা ইলেকট্রন ফ্রি ছিল, সেটা হলো এনআই। তাহলে এটা গেল আমাদের বেসিক ডোপিং এর কথা। এরপর আমাদের ডোপিং এর পরে যেটা আসবে সেটা হলো এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে কি এক্সচেঞ্জিং কি জিনিস বুঝলাম, ডোপিং কি জিনিস বুঝলাম। এখন ডোপিং করলে এক্সচেঞ্জিং যে হলো, এক্সচেঞ্জিং কে দুই ভাগে ভাগ করা যায়, একটা এন টাইপ আর একটা পি টাইপ। এন টাইপ আমরা কখন বলবো, যখন আমাদের যেই ইমপিউরিটিটা অ্যাড করলাম সেই ইমপিউরিটিটার সবচেয়ে বাইরে শেলে ইলেকট্রন 4-এর বেশি হবে। এই যে এখানে যেটা আছে, এখানে সবচেয়ে বাইরে শেলের ইলেকট্রন আছে 5টা ফসফরাসে, এই কারণে এটাকে আমরা বলছি এন টাইপ। কেন, যে এখানে কথাটা একটু খেয়াল করে দেখো যে ফসফরাসের 4টা তো বন্ড তৈরি করলো, একটা ফসফরাস ফ্রি অবস্থা, একটা ফসফরাসের ইলেকট্রন ফ্রি অবস্থায় আছে। তার মানে কি এই টোটাল ম্যাটেরিয়ালটার কথা চিন্তা করলে এখানে ইলেকট্রনের সংখ্যা যা থাকার কথা ছিল তার চেয়ে বেশি আছে। আর ইলেকট্রনের চার্জ যেহেতু নেগেটিভ, তো নেগেটিভের ওই জায়গা থেকে আমরা এটাকে বলি এন টাইপ সেমিকন্ডাক্টর। আর যখন এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হবে তখন এই ডোপেন্টটাকে বলা হবে ডোনার। আগের স্লাইডে দেখেছিলাম ডোপিং এর মধ্যে বলা হয়েছিল যেই জিনিসটাকে আমরা ইম্পিউরিটি অ্যাড করব, যেটাই অ্যাড করি সেটাকে বলা হয় ডোপেন্ট। এই যে এই টার্মটা ছিল আগের স্লাইডে দেখেছো, যে ডোপেন্ট হলো যেটাকে আমরা অ্যাড করব সেটা। এই ডোপেন্ট হলো আবার দুই রকম, এন টাইপ হলে সেই ডোপেন্টটাকে বলবো ডোনার, আর পি টাইপ হলে সেটাকে বলবো একসেপ্টর। এর পরের স্লাইডে ওইটা আসবে। তাহলে কি হচ্ছে, এন টাইপ সেমিকন্ডাক্টরস আর এ টাইপ অফ এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর হোয়ার দ্য dopant atoms, that means donors, are capable of providing extra conduction electrons to the host material. তার মানে এখানে কন্ডাকশনের জন্য, কন্ডাকশন মানে কি পরিবাহিতা, এই পরিবাহিতার জন্য এক্সট্রা ইলেকট্রন সে দিতে পারছে, এক্সট্রা ইলেকট্রন প্রোভাইড করতে পারছে। Here electrons are majority carriers and holes are minority carriers। আচ্ছা এটা কিভাবে আসে একটু খেয়াল করো। এই অবস্থাটা শুধুমাত্র আমি এইটুকু নিয়ে যদি চিন্তা করি যে আমার একটা ম্যাটেরিয়াল আছে এইটুকুই, এর বাইরে আর কোনো কিছু না, এইখানে এখন এই অবস্থায় একটা ইলেকট্রন ফ্রি আছে। এই অবস্থায় আমরা যদি এটাতে এই সেমিকন্ডাক্টরটায় বাইরে থেকে এনার্জি দেই, হিট বা লাইট কোনো টাইপের এনার্জি দিই, তাহলে কি হবে, যে এই বন্ডগুলোর মধ্যে একটা দুইটা বন্ড ভেঙে যাবে। ধরলাম এইখানে একটা বন্ড ভেঙে গেল, একটা বন্ড ভেঙে গিয়ে এখানে একটা হোল তৈরি করলো আর একটা ইলেকট্রন এখানে ফ্রি অবস্থায় রইলো। এই অবস্থাটাতে এই সেমিকন্ডাক্টরে ফ্রি ইলেকট্রনের সংখ্যা এখন কত, দুইটা, যে এইখানে একটা ফ্রি ইলেকট্রন আছে, এখানে একটা ফ্রি ইলেকট্রন আছে। আর হোলের সংখ্যা কয়টা, একটা। তাহলে কি দেখা যাচ্ছে এন টাইপে ইলেকট্রনের সংখ্যা বেশি, হোলের সংখ্যা কম। এই কারণে আমরা ইলেকট্রনকে বলি এখানে মেজরিটি ক্যারিয়ার আর হোলকে বলি মাইনরিটি ক্যারিয়ার। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস যে মানে পি টাইপ হোক বা এন টাইপ হোক, সব জায়গাতেই ইলেকট্রন আর হোল দুইটাই থাকবে। কোন টাইপ তার উপর বেস করে বেশি থাকবে বা কম থাকবে। যদি এন টাইপ হয় সেখানে ইলেকট্রন বেশি থাকবে, সো ইলেকট্রন মেজরিটি ক্যারিয়ার। আর যদি এন টাইপে হোলের কথা চিন্তা করি, হোল কম থাকবে, এই কারণে হোলকে বলা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার। এটা গেল আমাদের একদম বেসিক এন টাইপের কথা। এখন দেখি পি টাইপে কি বলা হচ্ছে। পি টাইপের জন্য হলো এখানে অ্যাড করা হচ্ছে, দেখো এক্সাম্পল হিসেবে এখানে দেখানো হচ্ছে বোরন। বোরন কি হয়, বোরনের সবচেয়ে বাইরের শেলের ইলেকট্রনের সংখ্যা হলো 3, বোরনের অ্যাটমিক নাম্বার 5, হ্যাঁ 5। অ্যাটমিক নাম্বার 5 হওয়া মানে কি, একদম ভিতরের শেলে আমি যদি বলি এখানে দুইটা সেল আছে। জি স্যার, ভিতরের সেলে দুইটা, পরের সেলে তিনটা স্যার। হ্যাঁ, ভেতরের শেলে থাকবে দুইটা ইলেকট্রন, বাইরের শেলে থাকবে তিনটা ইলেকট্রন। যে এখানে আছে দুইটা, বাইরের শেলে আছে তিনটা ইলেকট্রন, একটা
দুইটা তিনটা। তাহলে কি হবে, এই বোরনের এই বাইরের শেলে যে তিনটা ইলেকট্রন, এই তিনটা ইলেকট্রন এর তিন পাশে তিনটা সিলিকনের সাথে বন্ড তৈরি করবে। একটা বন্ডে গিয়ে দেখা যাবে যে ইলেকট্রন এখানে দুইটা থাকার কথা ছিল কিন্তু একটা আছে, তার মানে ইলেকট্রনের একটা ঘাটতি আছে, অর্থাৎ একটা হোল আছে এখানে। এটাই আমরা এখানে বলতে পারবো। তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টরের কথা কি বলা হয় দেখো, যে পি টাইপ সেমিকন্ডাক্টরস আর এ টাইপ অফ এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর হোয়ার দ্য ডোপেন্ট অ্যাটমস, এখানে যে একটু আগে যেটা বললাম যে ডোপেন্ট কি এখানে বলা হবে একসেপ্টর। Dopant atoms, that is acceptors, provide insufficient number of electrons to the host material and it obtains many incomplete covalent bond. এই যে এইখানেই যেটা যে এই কোভ্যালেন্ট বন্ডটা বা এই সমযোজী বন্ধনটা কি ইনকমপ্লিট অবস্থায় আছে। তাহলে কি এই জায়গায় যে অনেক ইনকমপ্লিট কোভ্যালেন্ট বন্ড যেহেতু আছে, হোস্ট ম্যাটেরিয়ালে ইলেকট্রনের সংখ্যা কম হয়ে গেছে, এই কারণে আমরা বলতে পারি এখানে হোল আছে, হোলের সংখ্যাটা বেশি। তো এখনো যদি আমরা একটু আগের মতন চিন্তা করি যে এটা তো কোনো এনার্জির ব্যাপার আসে না, এখনো এনার্জি দেয়া ছাড়াই এই অবস্থাটা আসলো যে এখানে একটা হোল এক্সট্রা আছে। এইখানে যদি এখন আগের মতন এনার্জি দিই তখন কি হবে, দেখা গেল এখানে একটা বন্ড ভেঙে গেল, এই বন্ডটা ভেঙে একটা ইলেকট্রন ফ্রি হয়ে গেল। এখন দেখো যে এই সেমিকন্ডাক্টরটার ভিতরে হোলের সংখ্যা দুইটা, এখানে একটা হোল আছে, এখানে আর একটা হোল আছে, কিন্তু ইলেকট্রনের সংখ্যা একটা। তার মানে কি ইলেকট্রনের সংখ্যা এখানে হোলের চেয়ে কম, এই কারণে ইলেকট্রনকে এখানে বলা হয় মাইনরিটি ক্যারিয়ার আর হোলকে বলা হয় মেজরিটি ক্যারিয়ার। ঠিক আছে, আগেরটাতে ছিল কি এন টাইপের জন্য মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন আর মাইনরিটি ক্যারিয়ার হোল, আর পি টাইপের জন্য মেজরিটি ক্যারিয়ার হোল, মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রন। এখন আমরা দেখি এই কনসেপ্টের উপর বেস করে আমাদের কয়েকটা ভ্যালু এখানে দেখানো আছে। দেখো এখানে দুইটা জিনিস দেওয়া আছে, আগে একটু বলে রাখি যে প্রথম যেই অংশটা, এই অংশটা আছে এন টাইপের জন্য, এটা হলো টোটালি এন টাইপ, আর এই অংশটা আছে পি টাইপের জন্য। তাহলে এখানে একটু খেয়াল করে দেখি, এনডি এনডি আর এনএ এই দুইটা কি জিনিস। এনডি কে বলা হচ্ছে যে কটা ডোনার অ্যাটম দিব সেই ডোনার অ্যাটমের কনসেন্ট্রেশন অফ ডোনার অ্যাটম, সেটা হলো এনডি। আর এনএ হলো কনসেন্ট্রেশন অফ একসেপ্টর অ্যাটমস। কনসেন্ট্রেশনও বলা যেতে পারে বা ডেনসিটিও বলা যেতে পারে, একই কথা, যে ডেনসিটি অফ ডোনার অ্যাটমস অথবা ডেনসিটি অফ একসেপ্টর অ্যাটমস, সেটাকে বলা হচ্ছে এনডি আর এনএ। তো এই দুই কেসেই যেটা দেখা যায় এনডি বা এন এর ভ্যালু এনএ এর চেয়ে অনেক বেশি হয়। প্র্যাকটিক্যালি যেটা হয়, একটু আগে তোমাদের যে এক্সাম্পলটার কথা বললাম, যে গত ক্লাসের এক্সাম্পলে আমরা দেখেছিলাম যে এনআই এর ভ্যালুটা আসে কত, 10⁻10 পার কিউবিক সেন্টিমিটার, গত ক্লাসের ম্যাথে আমরা দেখেছিলাম। আর এনডি এনএ এগুলোর ভ্যালু সাধারণত 10⁻15 থেকে শুরু হয়, 10⁻15 এর নিচে কখনো অ্যাড করা হয় না। 10⁻15, 16, 17, 18, 19, 20ও মাঝে মাঝে যাওয়া হয়, 20 যদিও খুব কম, খুব কিন্তু মাঝে মাঝে যাওয়া হয়, ধরলাম 20 পর্যন্ত দিয়ে রাখলাম। সাধারণত ওই যে তোমরা তো বিজেটি সম্পর্কে বেসিক জানোই, বিজেটির এমিটার যখন তৈরি করা হয়, এমিটারে হলো 10⁻19, 20 এই রেঞ্জে দেওয়া হয়, ওইখানে খুব হাই কনসেন্ট্রেশন থাকে। অন্য সব জায়গায় সাধারণত 10⁻15, 16 এই রেঞ্জেই ইলেকট্রন বা হোল এগুলো থাকে। এখন চিন্তা করে দেখো, এখানেও যদি আগের মতোই একটু খেয়াল করো যে 10⁻10 হলো 10⁻15 এর 1,00,000 ভাগের 1 ভাগ। তাহলে 1,00,000 ভাগের 1 ভাগ যদি হয়, তাহলে এনডির সাথে ওই 1,00,000, এনডির ভ্যালু যদি 1,00,000 হয়, এনআই এর ভ্যালু হচ্ছে কত, 1। মোটামুটি আমরা যদি এরকম এজিউম করি, তাহলে কি 1,00,000 সাথে 1 যোগ করা বিয়োগ করা একই কথা। সো আমরা এই এনআই কে ইগনোর করে দিতে পারবো। এই কারণে আমরা সরাসরি বলে দিতে পারি মেজরিটি ক্যারিয়ারের ভ্যালু, মেজরিটি ক্যারিয়ার মানে কি, এন টাইপের জন্য তো মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন, এই মেজরিটি ক্যারিয়ারের ডেনসিটিটা হবে আমরা যে ডোনার অ্যাটমের দিব সেই ডোনার অ্যাটমের ডেনসিটির সমান। ওই এনআই যেটা ছিল, এনআইটাকে একদমই আমরা ইগনোর করে গেলাম, এটার ভ্যালু তুলনামূলক অনেক ছোট এই কারণে। আর
এটা যদি হয় n ইকুয়াল টু যদি nd হয়, একটু আগে তো আমরা একটা ইকুয়েশন দেখিয়ে আসলাম যে np ইকুয়াল টু ni স্কয়ার, তাই না? np ইকুয়াল টু ni স্কয়ার, ni স্কয়ার। তাহলে এই জায়গাতে যদি আমরা n এর ভ্যালুটা nd বসাই, তাহলে p এর ভ্যালু কত আসে? p ইকুয়াল টু হবে ni স্কয়ার ডিভাইডেড বাই nd। এই যে দেখো p এর ভ্যালুটা এখানে এসেছে ni স্কয়ার বাই nd। এটা হলো আমাদের মাইনরিটি ক্যারিয়ারের ভ্যালু n টাইপে। এখন পি টাইপের জন্য চিন্তা করি, পি টাইপের অবস্থাটাও আসলে যে এরকমই থাকে, যে এখানেও আমাদের এনআই এর ভ্যালুটা 10⁻10 রেঞ্জে থাকে, আর এক্সেপ্টরের ভ্যালু যেটা এন এর ভ্যালুটা 10⁻15 থেকে 20 এই রেঞ্জে থাকে। এই কারণে এখানেও আমরা এনআই কে ইগনোর করে হোলের কনসেন্ট্রেশন বা পি যেটা, পি এর ভ্যালুটা বলে দিতে পারি এন এর সমান। আর মাইনরিটি ক্যারিয়ার এন এর ভ্যালুটা কি, ওই যে একই ইকুয়েশন, এই ইকুয়েশন থেকে আসে। এই ইকুয়েশন থেকে চিন্তা করে দেখো যে এখানে যদি পি এর ভ্যালু বসাই এন এ, তাহলে এন এর ভ্যালু কত হবে? এখানে পি এর ভ্যালু এন এ বসালে এন এর ভ্যালু হবে এনআই স্কয়ার বাই এন এ, এনআই স্কয়ার বাই এন এ। তার মানে বেসিক্যালি পরের যে দুইটা জিনিস আছে, দুইটাই আমাদের এই ইকুয়েশন থেকে আসে। এই দুটোই হলো এই এনপি ইকুয়াল টু এনআই স্কয়ার, এখান থেকে আসলো। তাহলে আমাদের এই হিসাবের ব্যাপারটা মোটামুটি বোঝা গেল বোধহয়। এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে? দেখো একটু চিন্তা করে, এইটা হিসাবটা কিন্তু বোঝাটা একটু জরুরি। স্যার এর আগে একটু ক্লিয়ারের জন্য স্যার, ওই যে এন টাইপ আর পি টাইপের ওখানে যদি একটু যেতেন স্যার। এন টাইপ পি টাইপ, এন টাইপ পি টাইপের কি ছিল? এই মনে হয় এন টাইপ। বলো স্যার একটু স্লাইডটা একটু ওখানে ধরলে স্যার ভালো হতো। জি স্যার, একটু স্যার একটু জানার জন্য, যেটা হচ্ছে যে ক্লিয়ারের জন্য স্যার, এখানে এই যে সিলিকনের সাথে আমরা ফসফরাসটা ড্রপিং করলাম, তাই না স্যার? হুম হুম এরপর স্যার এখানে একটা ইলেকট্রন বেশি আছে বন্ড তৈরি করার পরে, হুম এই কারণে এটা কি স্যার এন টাইপ? একটা ইলেকট্রন যেহেতু নেগেটিভ হ্যাঁ, চার্জ গ্রহণ করে। ইলেকট্রন বেশি, হ্যাঁ ইলেকট্রন বেশি আছে, এই কারণে আর এটা এন টাইপ। জি স্যার, আর স্যার তাহলে স্যার ওই পি টাইপে ওখানে একটু যান স্যার প্লিজ। পি টাইপ হলো এটা। হুম, হ্যাঁ এটা পি টাইপ, বলো। জি স্যার, এই যে স্যার পি টাইপে এখানে আমরা ডোপিং হোল হিসেবে বেশি আছে। বোরন নিলাম। হুম, জি স্যার, জি স্যার, হোল বেশি আছে। হোল হলে আমরা স্যার বলি পজিটিভ চার্জ বেশি, এই কারণে এটাকে পি টাইপ বলা হচ্ছে। জি স্যার, হোল বেশি আছে মানে স্যার ইলেকট্রন কম আছে, ব্যাপারটা এরকম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আসলে ব্যাপারটা স্যার উল্টা, ইলেকট্রন কম আছে মানে হোল বেশি। জি 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 স্যার, জি স্যার। আর স্যার আরেকটা জানার ছিল স্যার, এখানে তো আমাদের তো দেখা সিলিকন নিয়ে, কিন্তু আমরা স্যার যদি জার্মেনিয়াম নিয়ে তার মধ্যে যদি অ্যালুমিনিয়াম যদি করি, এভাবে হবে না স্যার? হ্যাঁ হবে, কিন্তু জার্মেনিয়ামের ইউজ খুব জার্মেনিয়াম। কম। সিলিকন হলো সবচেয়ে সহজলভ্য, এই কারণে এটার ইউজ সবচেয়ে বেশি। জি স্যার, জি স্যার। জার্মেনিয়ামের জাস্ট স্যার তুলনায় বোঝার জন্য। সিলিকন অনেক বেশি সহজলভ্য। জার্মেনিয়াম দিয়ে হবে, বা অনেক রকম কম্পাউন্ড সেমিকন্ডাক্টর আছে, গ্যালিয়াম আর্সেনাইড, অ্যালুমিনিয়াম জি ফসফাইড, জি জি স্যার। হ্যাঁ অনেক হ্যাঁ রকম হ্যাঁ। কম্পাউন্ড সেমিকন্ডাক্টর আছে, ওগুলো দিয়ে হবে। এবং জি স্যার। সিলিকনের পরেই সবচেয়ে বেশি ইউজ হয় হলো গ্যালিয়াম আর্সেনাইড। তোমরা দেখবা যে একটা এটার ইয়ে হলো, এখানে দেখাচ্ছে, আমি একটু একটা মিনিট। জি স্যার, স্যার সিলিকন কার্বাইড, সিলিকন জার্মেনিয়াম, তারপর গ্যালিয়াম আর্সেনাইড। জি স্যার, এগুলো পাওয়া যায়। হ্যাঁ মানে গ্যালিয়াম আর্সেনাইড যেটা, এটা কিন্তু সিলিকনের পর সবচেয়ে বেশি ইউজ হয়। এই বেশি ও ইউজ জি হওয়ার স্যার। কারণটা হলো এটা তুলনামূলকভাবে সহজলভ্য। অত বেশি সহজলভ্য না, কিন্তু তুলনামূলক সহজলভ্য। নর্মালি চিন্তা করো, আমরা যত জায়গায় এলইডি দেখি, লাল রঙের এলইডি, বা এই জি যে স্যার। নর্মালি মাউসের নিচে থাকে লাল এলইডি, অথবা অনেক জায়গায় তো আছে, সব লাল এলইডি তৈরি হয় গ্যালিয়াম আর্সেনাইড দিয়ে। জি স্যার। ঠিক আছে, জি স্যার, বুঝতে পেরেছি স্যার। এখানে আর কোনো কোয়েশ্চেন আছে এ পর্যন্ত? এ-
আচ্ছা, কোশ্চেন না থাকলে আমরা এর পরের টপিকটা কি, তাহলে এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হলো মডিফিকেশন অফ ক্যারিয়ার ডেনসিটিস, অর্থাৎ ক্যারিয়ার ডেনসিটিকে কিভাবে আমরা মডিফাই করতে পারবো। ডোপিং এর মাধ্যমে এন টাইপ বা পি টাইপ দুই রকম সেমিকন্ডাক্টর তৈরি করে সেটাকে আমরা মডিফাই করতে পারি। এন টাইপ সেমিকন্ডাক্টর বা পি টাইপ সেমিকন্ডাক্টর করলাম, সেই অনুযায়ী ক্যারিয়ার ডেনসিটি চেঞ্জ হয়ে গেল। এখন যেটা আসবে ট্রান্সপোর্ট অফ ক্যারিয়ার্স। ট্রান্সপোর্ট মানে কি? পরিবহন, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যে যাবে সেটা হলো ট্রান্সপোর্ট। তাহলে ট্রান্সপোর্ট অফ ক্যারিয়ার্স বলতে বোঝানো হয় ক্যারিয়ার যে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করবে, সেই মুভ করার এই ওয়ে গুলাকে বলা হয় ট্রান্সপোর্ট অফ ক্যারিয়ার্স, বা ওইখানে মুভমেন্টের ফলে যে রেজাল্ট আমরা পাচ্ছি সেটা হলো এখানে আসবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল 5টা টপিক আমরা দেখব, মানে 5টা আলাদা জিনিস এখানে আছে। 1 নম্বরে হলো ড্রিফট, 1 নম্বরে আছে ড্রিফট, 2 নম্বরে কারেন্ট ক্যালকুলেশন। কারেন্ট ক্যালকুলেশন বলতে আসলে এখানে ড্রিফট কারেন্ট ক্যালকুলেশন। 3 নাম্বার আছে ভেলোসিটি স্যাচুরেশন, তারপরে ডিফিউশন, তারপর আইনস্টাইন রিলেশন। এই 5টা টপিক আমাদের এই ট্রান্সপোর্ট অফ ক্যারিয়ার্স এর মধ্যে আসবে। তাহলে প্রথমেই চিন্তা করি ড্রিফট। ড্রিফট জিনিসটা কি? আমি যদি একদম এই ল্যাঙ্গুয়েজ থেকে আগে আসি, তোমাদের স্লাইডে যে ল্যাঙ্গুয়েজটা দেওয়া আছে সেটা হলো ম্যাটেরিয়াল ক্যান কন্ডাক্ট কারেন্ট ইন রেসপন্স টু এ পটেনশিয়াল ডিফারেন্স অ্যান্ড হেন্স অ্যান ইলেকট্রিক ফিল্ড। The field accelerates the charge carriers in the material, forcing some to flow from one end to the other. Movement of charge carriers due to an electric field is called drift. দেখো এখানে যে কথাটা বলা হচ্ছে মেইন ড্রিফটের সংজ্ঞাটা আসলে এটা, মুভমেন্ট অফ চার্জ ক্যারিয়ার্স ডিউ টু অ্যান ইলেকট্রিক ফিল্ড ইজ কল্ড ড্রিফট। তার মানে চার্জের যে ক্যারিয়ার গুলো আছে ইলেকট্রন বা হোল, এই ইলেকট্রন হোল গুলা যে মুভ করবে, এই মুভমেন্টটা যখন কোন একটা ইলেকট্রিক ফিল্ডের জন্য হবে, এটা কিন্তু যে ইম্পর্টেন্ট জিনিস, যে ইলেকট্রিক ফিল্ড, এই ইলেকট্রিক ফিল্ডে যখন মুভমেন্টটা হবে সেই মুভমেন্টটাকে আমরা বলবো ড্রিফট। নিচের ফিগারটার দিকে একটু খেয়াল করে দেখো যে এখানে আমাদের একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল আছে ধরে নিলাম, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড দেওয়া হচ্ছে উপরে ই, একটা ইলেকট্রিক ফিল্ড দেওয়া হলো। এই ইলেকট্রিক ফিল্ড দেওয়ার কারণে কি হোল গুলা দেখা যাবে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে যাচ্ছে, ইলেকট্রন গুলা এর অপোজিট ডিরেকশনে যাচ্ছে। এই মুভমেন্টটাকে বলা হচ্ছে ড্রিফট। আর এই ইলেকট্রিক ফিল্ডটা সাধারণত আসে কোত্থেকে? সাধারণত আমরা যখন কোনো একটা ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করব, সেই ভোল্টেজ সোর্স থেকে ইলেকট্রিক ফিল্ডটা জেনারেট হয়। এই কারণে আমরা বলতে পারি সাধারণত ভোল্টেজ অ্যাপ্লাই করলে যদি কারেন্টের ফ্লো হয় সেটাকে আমরা বলবো ড্রিফট। এখানে আমাদের একদম বেসিক, তোমরা তো ভোল্টেজ আর কারেন্টের ভোল্টেজ আর ইলেকট্রিক ফিল্ডের রিলেশনটা বোধহয় তোমাদের অলরেডি জানা আছে, ফিজিক্সে তোমরা আগে দেখেছো যে ই ইকুয়াল টু কি ভি বাই এল, একটা ইকুয়েশন আগে ছিল, অনেক জায়গাতেই হয়তো দেখেছো। তার মানে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করা হলো, এই ভোল্টেজটা যদি হয় ভি আর এই দুই প্রান্তের দূরত্বটা যদি হয় এল, তাহলে এইখানের ইলেকট্রিক ফিল্ডটার ইকুয়েশন হবে ভি ইকুয়াল টু এল বাই ভি বাই এল, বা এটাই আমাদের ইলেকট্রিক ফিল্ড। সো মোট কথা হলো কোনো ভোল্টেজ সোর্স যদি থাকে বা ভোল্টেজ যদি আমরা অ্যাপ্লাই করি বা কোনো ইলেকট্রিক ফিল্ড যদি অ্যাপ্লাই করি, এর কারণে এই চার্জ ক্যারিয়ার গুলার যে মুভমেন্ট হবে সেই মুভমেন্টটাকে বলা হচ্ছে ড্রিফট। সেকেন্ড কি হচ্ছে এরপর দেখো, এখানে যেটা বলা হচ্ছে যে ড্রিফটের জন্য যেহেতু মুভ হচ্ছে, মুভ হলে কি তার একটা ভেলোসিটি থাকবে, সেই ভেলোসিটিটাকে বলা হচ্ছে ভি। এই যে ড্রিফট ভেলোসিটিকে আমরা বললাম ভি, আর ইলেকট্রিক ফিল্ডের যে স্ট্রেংথ বা ইলেকট্রিক ফিল্ডের যে ভ্যালু, সেই ভ্যালুটাকে আমরা বললাম ই। তাহলে একদম বেসিক ইকুয়েশন থেকে দেখা যায় যে ই এর ভ্যালু যত বেশি হবে এই ভেলোসিটিটাও তত বাড়বে। তার মানে কি ভেলোসিটিটা ই এর সমানুপাতিক বা প্রপোর্শনাল। আর নর্মাল আমরা জানি যে সমানুপাতিক চিহ্ন কি তুলে দিতে হলে আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে আসি সবসময় যে কোনো ইকুয়েশনে। এই কনস্ট্যান্টটা যদি আনি, এখানে কনস্ট্যান্টটা হলো মিউ, এখানে ভি ইকুয়াল টু মিউ ই। এই মিউ কে বলা হচ্ছে মোবিলিটি। মোবিলিটি একটা ম্যাটেরিয়ালের খুব ফান্ডামেন্টাল একটা প্রপার্টি। প্রত্যেকটা ম্যাটেরিয়ালে মোবিলিটির ভ্যালু
সবসময় ফিক্স থাকে, যে সিলিকনের জন্য এখানে বলেই দেওয়া আছে, দেখো সিলিকনের ইলেকট্রনের মোবিলিটি হলো 1350 সেন্টিমিটার স্কোয়ার পার ভোল্ট পার সেকেন্ড, আর হোলের মোবিলিটি 480 সেন্টিমিটার স্কোয়ার পার ভোল্ট পার সেকেন্ড। এখানে যদি তোমরা চিন্তা করো যে আমরা যদি বলি, ওই যে একটু আগে এক্সাম্পল বললাম গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম আর্সেনাইডের জন্য এই মোবিলিটির ভ্যালু হয় 8500 সেন্টিমিটার স্কোয়ার পার ভোল্ট পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটা হলো গ্যালিয়াম আর্সেনাইডের জন্য হয়, সবসময় খেয়াল রাখবা গ্যালিয়াম আর্সেনাইডের। গ্যালিয়াম আর্সেনাইডের জন্য আমরা এই ভ্যালুটা পাই। ঠিক আছে, তো এখানে একটু চিন্তা করো যে নিচে আমাদের ভেক্টর সাইন দিয়ে দুটো জিনিস বলা আছে। আমরা জানি কি ইলেকট্রিক ফিল্ড, আমরা আগে নিচেরটা দেখি, নিচেরটা দেখলে আগে ক্লিয়ার হবে যে ইলেকট্রিক ফিল্ড যেই ডিরেকশনে থাকবে হোল সেই ডিরেকশনে যাবে। এই কারণে এই ভিপি বলতে হোলের ভেলোসিটি বোঝানো হচ্ছে, যে হোলের ভেলোসিটিটা হবে নিউ পিই এর সমান। আর আমরা এটাও জানি যে ইলেকট্রিক ফিল্ড যে ডিরেকশনে থাকবে ইলেকট্রন যাবে তার অপোজিট ডিরেকশনে। এই অপোজিট ডিরেকশন বোঝানোর জন্য এখানে একটা নেগেটিভ সাইন ইউজ করা হচ্ছে। তাহলে কি ভিই ইকুয়াল টু মাইনাস মিউ এন ই। মিউ এনটা হলো ইলেকট্রনের মোবিলিটি, মিউ পিটা হলো হোলের মোবিলিটি। ঠিক আছে, এটা হয়ে গেলে আমরা এরপরে দেখি যে এর ফলে আসলে কারেন্টটা কিভাবে তৈরি হয়। আমরা নর্মালি জানি যে ইলেকট্রন বা হোল, মোট কথা যে কোনো চার্জ যদি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে তাহলে যেটা আমরা পাবো, মানে মুভমেন্টের ফলেই আমরা ইলেকট্রিক ফিল্ডটা কারেন্টটা পাবো। তাহলে কি এখানে যে মুভমেন্ট হচ্ছে এই মুভমেন্টের ফলে একটা কারেন্ট পাওয়া যাবে, সেই কারেন্টটার ক্যালকুলেশন এখন আমরা দেখবো। তার আগে এই জিনিসটা, এই ফিগারটা একটু সবাই খেয়াল করে দেখো। এই ফিগারে কি বলা আছে, এই ফিগারটা হলো ধরলাম একটা সেমিকন্ডাক্টরের ফিগার। এই সেমিকন্ডাক্টরটার লেন্থ দেওয়া আছে এখানে দেখো এল, উইথ প্রস্থটাও দেওয়া আছে ডব্লিউ, আর চওড়া কতটুকু তার মানে থিকনেসটা দেওয়া আছে এইচ, হাইটও বলা যেতে পারে। তাহলে কি এই তিনটা জিনিস উল্লেখ করে দেওয়া আছে। এবার আমরা চিন্তা করে দেখি, এই ফিগারটা আমাদের পরের স্লাইডেও লাগবে। কারেন্টের একদম বেসিক ইকুয়েশন থেকে আসি। কারেন্টের বেসিক ইকুয়েশন আমরা জানি কি, আই ইকুয়াল টু কিউ বাই টি। একক সময় যে পরিমাণ চার্জের ফ্লো হবে সেটাকে বলা হয় কারেন্ট। একদম বেসিক এই ইকুয়েশন থেকে আমরা আসবো যে আই ইকুয়াল টু কিউ বাই টি। এখানে যদি আমরা বলি কিউ এর ভ্যালুটা কত হবে, এটা কি পরের স্লাইডে দেওয়া আছে নাকি করে দেবো, একটু দেখে আসি ধরো। পরের স্লাইডে আছে, তাহলে এখান থেকে দেখো বুঝতে আরো সুবিধা হবে। দেখো আগের স্লাইডে আমরা দেখে আসলাম আই ইকুয়াল টু কিউ বাই টি। তাহলে কিউ এর ভ্যালুটা কি হবে, কিউ মানে কি, কি পরিমাণ চার্জ আছে। মোট কথা এই কিউ বলতে বোঝানো হচ্ছে এই যে উপরে যে আমাদের সেমিকন্ডাক্টরটা দেখলাম, এই সেমিকন্ডাক্টরের উপস্থিত চার্জের পরিমাণটা কত। তাহলে এই চার্জের পরিমাণটা আমরা কিভাবে বের করতে পারি, প্রথম আমরা এখানে কি করলাম, এটা হলো ইউনিট ভলিউমে কয়টা ইলেকট্রন ফ্রি আছে, এটা প্রথমে বের করা হচ্ছে ইলেকট্রনের জন্য, পরে আমরা হোলের দিকে যাব। প্রথম হলো ইলেকট্রন, তাহলে কি ইউনিট ভলিউমে কয়টা ইলেকট্রন ফ্রি আছে সেটা, তার সাথে আমরা গুণ করে দিলাম টোটাল ভলিউম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দেখো গত ক্লাসে কিন্তু আমরা এই কাজটা করেছিলাম, ওই যে একটু মনে করে দেখো, এনআই এর ভ্যালু বের করেছি, এনআই এর ভ্যালু বের করার পর এল ইন্টু ডাব্লিউ ইন্টু এইচ, এই তিনটা গুণ করে দিয়ে টোটাল ইলেকট্রনের সংখ্যা কয়টা ফ্রি আছে সেটা বের করেছিলাম। এখানে শুরুতে এই কাজটা করলাম, তার সাথে কি একটা ইলেকট্রনের চার্জ গুণ করে দিলাম। ইলেকট্রনের চার্জ যেহেতু নেগেটিভ, এই কারণে এখানে দেখো একটা নেগেটিভ সাইনও আসলো। এটা দিয়ে বোঝানো হচ্ছে ইলেকট্রনের চার্জটা যে নেগেটিভ সেটা। তাহলে এই ইকুয়েশনটা তো বোঝা গেছে যে কিউ এর ভ্যালু কি আসলো, কয়টা ইলেকট্রন আছে ফ্রি সেটা একক ভলিউমে, তারপর হলো টোটাল ভলিউম দিয়ে গুণ, তারপর হলো একটা ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ। তাহলে এই ভ্যালুটাই হলো আমাদের টোটাল কিউ এর ভ্যালু। এবার আগের ইকুয়েশনে আই ইকুয়াল টু কিউ বাই টি দেখে আসলাম আগের স্লাইডে, সেই ইকুয়েশনে কিউ এর ভ্যালু যদি বসাই তাহলে এটা পাচ্ছি আই ইকুয়াল টু মাইনাস এন এল ডাব্লিউ এইচ কিউ ডিভাইডেড বাই টি। এখানে একটা জিনিস একটু খেয়াল করো, এল বাই টি এইটুকু যদি খেয়াল করি আমরা,
এল বাই টি মানে কি? দৈর্ঘ্য বাই সময়। দৈর্ঘ্য মানে তো আসলে দূরত্ব, তাহলে দূরত্ব বাই সময় মানে কি আমরা জানি না, এটা মানে তো ভেলোসিটি বা বেগ। তাহলে এই যে এই ইকুয়েশনে এল বাই টি এটা সমান আমরা লিখতে পারি ভি। জিনিসটা আরেকটু ক্লিয়ার ভাবে দেখো যে এল বাই টি এর জায়গায় আমরা ভি লিখলাম, বাকি অংশ একই আছে। তাহলে আই এর ভ্যালুটা আসলো মাইনাস এন ভি ডাব্লিউ এইচ কিউ, এত অ্যাম্পিয়ার। এটা হলো আই এর ভ্যালু। আরেকটা কাজ আমরা এখানে করতে পারি, এই ডাব্লিউ ইন্টু এইচ, এই ফিগারের কথাই যদি খেয়াল করো, ডাব্লিউ ইন্টু এইচ মানে কি? এটা হলো ডাব্লিউ, এই যে এখানে যেটা আছে এটা হলো ডাব্লিউ, আর এটা হলো এইচ। ডাব্লিউ আর এইচ কে গুণ করে দিলে কি আলটিমেটলি আমরা এই সারফেসটার এরিয়া পাচ্ছি না? যে এখানে যে সারফেসটা আছে, এই সারফেসের এরিয়া, এই সারফেসের এরিয়াকে তো চাইলে আমরা এ দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা কি লিখতে পারি? মাইনাস এন ভি এ কিউ। দেখো এই ইকুয়েশনটা মানে হলো এটা, মাইনাস এন ভি এ কিউ। এবার আমরা পরের স্লাইডে আসি। পরের স্লাইডে, হ্যাঁ পরের স্লাইডে অলরেডি কোথায় একটু আঁকানো আছে। এই যে এখানে দেখো, এখানে আমাদের যেটা করা হয়েছে, আগের লাইনের ইকুয়েশনটা কি দেখে আসলাম? মাইনাস এন ভি এ কিউ, এটা দেখলাম। এখন এই ভি সমান আবার কি বলতে পারি? ভি সমান একটু আগে আমরা জানি ইলেকট্রনের জন্য আমরা দেখে এসেছি, ইলেকট্রনের জন্য ভি এর ভ্যালুটা কত হয়? ভি ইকুয়াল টু মাইনাস মিউ এন ই। ঠিক আছে, মনে আছে তো? এর আগের স্লাইডে দেখে এসেছিলাম যে ভি ইকুয়াল টু মাইনাস মিউ এন ই। তাহলে এই ইকুয়েশনে আমরা যদি ভি এর ভ্যালুটা বসাই তাহলে কি আসবে? ভি এর জায়গায় মাইনাস মিউ এন ই বসাবো, বসালে দুইটা মাইনাস মিলে প্লাস হয়ে গেল। দেখো এখানে প্লাস হয়ে গেছে। তারপরে আচ্ছা, এই লাইনে আসার আগে আরেকটা কাজ আছে, তাহলে ওই লাইনটাকে বলি আসি। এই লাইনে আসার আগে যেটা হচ্ছে, আমরা এখন ভি এর ভ্যালুটা এখানে বসাবো, তাহলে কি হবে? দুইটা মাইনাস মিলে প্লাস হয়ে গেল। তাহলে থাকবে এন, তারপরে ভি আর থাকবে না, মিউ এন ই, তারপরে কি এ কিউ, এ কিউ। এটা হলো আমাদের কারেন্টের ভ্যালু। এখন এখানে যেটা আছে জে এন, জে এন বলতে বোঝানো হচ্ছে কারেন্ট ডেনসিটি। কারেন্ট ডেনসিটি মানে কি? কারেন্ট ডিভাইডেড বাই এরিয়া। তার মানে বেসিক্যালি জে ইকুয়াল টু হলো আই বাই এ। তাহলে এখানেই দেখো, এইটাকে যদি এ দিয়ে ভাগ করে দিই আলটিমেটলি কি এই এটা চলে যাবে, বাকি কি থাকবে? এন মিউ এন ই কিউ। এই জিনিসটা এখানে আছে, একটু আগে পরে করে লেখা। এই যে এন মিউ এন ই কিউ। তাহলে এটা হলো ইলেকট্রনের জন্য কারেন্টের ডেনসিটি। সিমিলারলি যদি করি হোলের জন্য করলে পাওয়া যাবে কি? মিউ পি ই এন কিউ। এটা হলো ইলেকট্রনের জন্য, এটা হলো পরেরটা হলো হোলের জন্য। তাহলে আমরা যখন টোটাল ড্রিফট কারেন্ট নিয়ে চিন্তা করব, যে টোটাল ড্রিফট কারেন্টের ভ্যালু কি হবে? ইলেকট্রনের জন্য ড্রিফট কারেন্ট প্লাস হোলের জন্য ড্রিফট কারেন্ট, দুটাকে যদি যোগ করে দাও, যোগ করলে আমরা এখানে কিউ আর ই দুইটাকে কমন নিতে পারি। এই যে কিউটাকে কমন নিলাম, কিউ মিউ এন এন প্লাস মিউ পি পি ইন্টু ই। তাহলে এটাই হলো আসলে আমাদের ড্রিফট কারেন্টের ফাইনাল ভ্যালু, ড্রিফট কারেন্ট ডেনসিটি। খেয়াল রাখবো, আমরা সাধারণত ইলেকট্রনিক্সে যখন কারেন্ট নিয়ে চিন্তা করব তখন সবসময় কারেন্ট ডেনসিটি নিয়েই আমরা কথা বলি, সরাসরি কারেন্ট বলি না। কারেন্ট ডেনসিটিটা এখানে ইম্পর্টেন্ট বেশি। তাহলে এখানে কি লেখা আছে দেখো, দিস ইকুয়েশন gives the drift current density in response to an electric field E in a semiconductor having uniform electron and hole density. তাহলে এই গেল আমাদের ড্রিফট কারেন্ট ডেনসিটি। এটা বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, বোঝা
যে থাকলে আমরা পরে স্লাইডটাতে দেখি। এখানে একটা টপিক আছে ভেলোসিটি স্যাচুরেশন। ভেলোসিটি স্যাচুরেশন জিনিসটা কি একটু খেয়াল করো সবাই। আমরা একটু আগে ইকুয়েশন দেখে আসলাম কি, ভি ইকুয়াল টু মিউ ই। একদম যদি বেসিক বলি, ভি ইকুয়াল টু মিউ ই। তাহলে এই জিনিসটাকে, এই মিউটা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটাকে আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স এই ফরম্যাটে আছে বলতে পারি। ওয়াই ইকুয়াল টু এম এক্স মানে কি, সরল রেখার ইকুয়েশন, মূল বিন্দুগামী সরল রেখার ইকুয়েশন। আমরা যদি বলি যে এইটাকে আমরা ধরলাম ওয়াই, ই কে ধরলাম এক্স, আর এম হলো মিউ, এম কনস্ট্যান্ট, এখানে মিউ কনস্ট্যান্ট। এটা যদি চিন্তা করি তাহলে কি মূল বিন্দুগামী সরল রেখার ইকুয়েশন যদি হয়, তাহলে আমরা এটাকে গ্রাফিক্যালি চিন্তা করলে কি আসবে। আমরা ধরলাম y ইকুয়াল টু এম এক্স, এম এক্স মানে এক্স এক্সিসে থাকবে ই, আর ওয়াই এক্সিসে থাকবে ভি। এটা যদি করি তাহলে কি মূল বিন্দুগামী সরলরেখা মানে এরকম একটা সরলরেখা পাওয়ার কথা। এখানে প্র্যাকটিক্যালি যেটা হয় যে এই সরল রেখাটা শুরুতে, এই যে এই পাশের গ্রাফটাতে দেখো, বায়ের যে গ্রাফে আছে যে এক্স এক্সিসে ই আছে, ওয়াই এক্সিসে ভেলোসিটি ভি আছে। শুরুতে এটা সরল রেখার মতন থাকে, বাট যখন ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বাড়তে থাকে, ভেলোসিটি এতটা তাল মিলিয়ে বাড়তে পারে না, এটা আস্তে আস্তে স্যাচুরেটেড হয়ে যায়। এটার কারণটা কি, যে একটা সেমিকন্ডাক্টরের ভিতরে বিভিন্ন তো ল্যাটিস আছে। ল্যাটিস বলতে বোঝানো হয় যে স্থির যে পার্টগুলো, যে অন্য ইলেকট্রন অথবা অন্য হোল অথবা অন্য নিউক্লিয়াস, এগুলো তো অনেক আছে। এই যখনই ইলেকট্রন খুব দ্রুত বেগে চলতে থাকে, দেখা যায় কন্টিনিউয়াসলি এগুলোর সাথে কলিশন হয়। এই কলিশন হতে হতে এটা আর ভেলোসিটি বাড়াতে পারে না, একটা ভেলোসিটি থেকে ফিক্সড হয়ে যায়। এই কারণে এইটার যে ভেলোসিটিতে ফিক্সড হয়ে যাচ্ছে সেটাকেই বলা হয় স্যাচুরেশন ভেলোসিটি, এবং এই ঘটনাটাকে বলা হয় ভেলোসিটি স্যাচুরেশন। উপরে দেখো সংজ্ঞাটা বলে দেওয়া আছে, ইফ দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্রোচেস sufficiently high levels, V no longer follows E linearly. This is because the carriers collide with the lattice so frequently, and the time between the collisions is so short that they cannot accelerate much. As a result, V varies sublinearly. Sublinearly মানে লিনিয়ার আর নাই, যেরকম বাঁকা হয়ে যাচ্ছে। লিনিয়ার মানে তো একদম স্ট্রেট লাইনের মতন থাকবে, এটা সাবলিনিয়ার হয়ে যাচ্ছে। At high electric field, eventually reaching a saturated level VSAT. এই যে হাইয়েস্ট যে লেভেলে যাচ্ছে সেটাকে আমরা প্রকাশ করছি VSAT দিয়ে। This phenomenon is called velocity saturation. একটু একটা জিনিস এখানে মনে রাখতে পারো যে সিলিকনের জন্য স্যাচুরেশন ভেলোসিটির ভ্যালুটা মোটামুটি ফিক্সড, 10 to the power 7 সেন্টিমিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড। এটা হলো সিলিকনের মধ্যে স্যাচুরেশন ভেলোসিটি। এবং নর্মালি আমরা যত ইলেকট্রনিক ডিভাইস ইউজ করি, সাপোজ আমাদের কম্পিউটার বলো বা মোবাইল ফোন বলো, এখানে যে ইয়েগুলো আছে, প্রসেসর গুলো আছে, সেটার মধ্যে দিয়ে ইলেকট্রন কিন্তু এই এই ভেলোসিটিতেই মুভ করে, 10 to the power 7 সেন্টিমিটার পার সেকেন্ড। এইটাকে যদি একটু চিন্তা করো, 10 to the power 7 সেন্টিমিটার মানে কত, 10 to the power 5 মিটার পার সেকেন্ড, তাই না? আবার যদি আমরা এইভাবে চিন্তা করি, 10 to the power 5 মিটার পার সেকেন্ড মানে হলো 10 to the power 2, 10 to the power 2 মানে কত, 100 কিলোমিটার পার সেকেন্ড। এটা কিন্তু প্রচন্ড হাই একটা ভেলোসিটি। তোমরা চিন্তা করো, দেখো 1 সেকেন্ডে 100 কিলোমিটার বেগে যাচ্ছে এই আমাদের হাতের যে ডিভাইস গুলো আছে সেই ডিভাইসের মধ্যে দিয়ে ইলেকট্রন গুলো। তো অনেক হাই ভেলোসিটিতে এই ইলেকট্রনের মুভমেন্ট থাকে। এবং এটা যদি ভেলোসিটি স্যাচুরেশনের এই কেসে না থাকতো, নর্মাল কেসের কথা চিন্তা করলে এই ভেলোসিটি আরো হাই হতে পারতো। এই ভেলোসিটি স্যাচুরেশনের জন্য এটা ফিক্সড হয়ে যাচ্ছে, আদারওয়াইজ তো আরো বেশি বাড়তো। এই ঘটনাটাই হলো ভেলোসিটি স্যাচুরেশন। এই ভেলোসিটি স্যাচুরেশন থেকে আমাদের একটা ইকুয়েশন আছে, ইকুয়েশনটা শুধু দেখে রাখবা। এই যে দেখো এই স্লাইডটাতে আমাদের সবগুলা ইকুয়েশনের দরকার নাই, জাস্ট এখানে যে ফাইনাল ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটা একটু দেখে রাখলে হবে। দেখো, ভি ইকুয়াল টু মিউ নট ডিভাইডেড বাই এ প্লাস মিউ নট ই ডিভাইডেড বাই ভি
ভি সেট ইনটু ই। কোনটা কি জিনিস একটু খেয়াল করো। ভি তো বোঝাই যাচ্ছে যে ভি মানে হলো যে কোনো পজিশনে ভেলোসিটি। ধরো এই যে এটা যে আস্তে আস্তে বাড়ছে, যে কোনো পজিশনে, এখানে বা এখানে, যে কোনো একটা পজিশনের ভেলোসিটিকে আমি প্রকাশ করছি ভি দিয়ে। মিউ নট হলো একদম শুরুতে যখন এটা স্ট্রেট লাইনের মতন ছিল সেই জায়গার যে মোবিলিটি, সেটাকে বলা হচ্ছে মিউ নট। দেখো নিচে লিখে দেওয়া আছে, এই যে মিউ নট হলো লো ফিল্ড মোবিলিটি। আর মিউ নট ই, ই মানে হলো এই যে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডে কোন পজিশনের ভ্যালু কত, সেই ভ্যালুটা হলো ই। আর ভি সেট হলো এই ম্যাটেরিয়ালের স্যাচুরেশন ভেলোসিটি কত, সেটা হলো ভি সেট। এই ইকুয়েশন থেকে আমরা এই ভ্যালুটা বের করতে পারি। তো আপাতত অন্য ইকুয়েশন গুলো, উপরের ইকুয়েশন গুলো, এগুলো দরকার হবে না, জাস্ট ফাইনাল ইকুয়েশনটা তোমরা একটু দেখে রাখো, এই লাস্টের যে ইকুয়েশনটা আছে। তো এই গেল আমাদের স্যাচুরেশন ভেলোসিটি। এখন দেখো আমরা একটা ফেনোমেনা পড়লাম যে ড্রিফট, ইলেকট্রন বা হোল কিভাবে মুভ করে তার একটা ফেনোমেনন আমরা অলরেডি বললাম, সেটা হলো ড্রিফট। আরেকটা সিস্টেম আছে যেভাবে আমরা ইলেকট্রন বা হোলকে মুভ করাতে পারি বা করে সব সময়, সেটা হলো ডিফিউশন। ডিফিউশন কথাটা সরাসরি বাংলা হলো ব্যাপন। আমরা ব্যাপন সম্পর্কে তো জানি যে ধরো পারফিউমের একটা বোতল যদি আমি খুলে রেখে দিই, তাহলে কি সেটা স্মেলটা আশেপাশে থেকে পাওয়া যাবে। এই যে এটা যেই প্রসেসে যাচ্ছে সেই প্রসেসটার নামই হলো ব্যাপন, যেটাকে ইংলিশে বলা হয় ডিফিউশন। মানে ডিফিউশনের যদি আমি নর্মাল সংজ্ঞাটা বলি, যে এখানে সংজ্ঞা কি আছে, ইফ চার্জ ক্যারিয়ার্স আর ইনজেক্টেড into a semiconductor, it begins to diffuse. That is, they tend to flow from one region of high concentration to regions of low concentration to create a uniform density. তার মানে যেখানে কনসেন্ট্রেশন হাই ছিল, যেখানে অনেক বেশি ঘনত্ব আছে, সেখান থেকে লো কনসেন্ট্রেশনের এরিয়া যাবে যেন একটা ইউনিফর্ম ডেন্সিটি থাকে। এই ঘটনাটাকেই বলা হয় ডিফিউশন। এখানে দেখো বলে আছে ইভেন ইন দ্য অ্যাবসেন্স অফ এন ইলেকট্রিক ফিল্ড। তার মানে কি ডিফিউশন হবার জন্য ইলেকট্রিক ফিল্ড দরকার নাই। ড্রিফট আর ডিফিউশনের অ্যাপ্লিকেশনের দিক থেকে চিন্তা করলে মেইন পার্থক্য কিন্তু এটাই, যে ড্রিফট সবসময় ইলেকট্রিক ফিল্ডের কারণে হয়, আর ডিফিউশন সবসময় হয় মানে স্পন্টেনিয়াসলি, স্বতঃস্ফূর্ত ভাবেই হবে, এখানে কোনো ইলেকট্রিক ফিল্ডের দরকার হবে না। দিস ফেনোমেনন ইজ নোন অ্যাজ ডিফিউশন। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হচ্ছে ডিফিউশন। এখানে যে জিনিসটা বলা হচ্ছে এটা আসলে একটু গ্রাফিক্যালি চিন্তা করতে পারো। মানে এখানে যেটা দেওয়া আছে এটা আসলে একটা গ্রাফেরই পার্ট। আমরা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, দুইটা অ্যাক্সিস নিয়ে যদি চিন্তা করি, এই অ্যাক্সিস বরাবর দেয়া হচ্ছে দূরত্ব। তার মানে আমি যদি কোথাও ইলেকট্রন বেশি করে বাইরে থেকে দিয়ে দিই, এখানে লেখাই আছে দেখো ইনজেকশন অফ ক্যারিয়ার্স, বাইরে থেকে ক্যারিয়ার ইনজেক্ট করা হচ্ছে, তাহলে যেই পজিশনে আমি ইনজেক্ট করলাম সেই পজিশনটা হলো জিরো পজিশন। এই পজিশনটাই হলো জিরো পজিশন। আর এই দিক বরাবর যত দূরে যাবে সেটা হলো এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু তত বাড়তে থাকবে। এই যে পাশে এক্স দিয়ে দেখালাম যে দূরে যাচ্ছে এক্স এর ভ্যালু বাড়ছে। তাহলে কি হবে, জিরো পজিশনে ইলেকট্রন, এখানে আমি ইলেকট্রন নিয়ে হিসাব করছি, হোল হলে হোলের জন্য হবে ইলেকট্রনের কনসেন্ট্রেশন হাই, এবং এটা আস্তে আস্তে যত দূরে যাবে কনসেন্ট্রেশনটা কমতে থাকবে। এই গ্রাফটাই এখানে আর কি এইভাবে একটু দেখানো আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো যেহেতু ডিফিউশনের কারণেও ইলেকট্রন বা হোলগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করছে, ডিফিউশনের জন্য একটা কারেন্ট তৈরি হবে, সেই কারেন্টটাকে বলা হবে ডিফিউশন কারেন্ট। আমাদের এই ডিফিউশন কারেন্টটা কিভাবে আসে সেটা এখানে আমরা দেখবো। দেখো ডিফিউশন কারেন্ট আসলে দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। এক নাম্বার জিনিস হলো যে ডিফিউশনটা যে হচ্ছে যেই এরিয়ার মধ্যে দিয়ে হবে, এরিয়া যত বেশি হয় এই ডিফিউশন কারেন্টের ভ্যালু তত বাড়ে। এটা কিন্তু নর্মাল কেসেও আমরা জানি, যে ধরো তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট যায়, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি বা তারটা যত মোটা তত বেশি কারেন্ট যাবে, যত চিকন হবে কারেন্ট কম যাবে। তো এখানেও একই জিনিস, যে সেখান থেকে আসে আই ইজ প্রপোর্শনাল টু এ। এ মানে হলো যে ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে যাচ্ছে তার ক্রস সেকশনের এরিয়া। আর আরেকটা জিনিস আছে আই ইজ প্রপোর্শনাল টু ডিএন বাই ডিএক্স। তাহলে আই এর ভ্যালুটা কি, ডিএন বাই ডিএক্স থেকে আসলো, একটু আগের যে ইকুয়েশনটা পড়লাম এটা আসলে মাইনাস ডিএন বাই ডিএক্স হওয়ার কথা ছিল। আচ্ছা যাই হোক, এখানে একটা মাইনাস সাইন ভুল আছে, আমি এটা
বলে দিচ্ছি। আমি আগের গ্রাফটাই আরেকবার রাখছি, আগের স্লাইডে যেটা এঁকেছিলাম, এই পাশে এক্স এই পাশে এন, তাহলে কি এটা এই দিকে আস্তে আস্তে কমতে থাকে। তাহলে এক্স এক্সিস বরাবর খুব ছোট একটা দূরত্ব যদি আমরা চিন্তা করি, এইটুকু দূরত্বের জন্য এন এর ভ্যালু কতটুকু বাড়বে, এই যে এই দূরত্বটাকে আমরা বলছি ডিএক্স, এই যে এই দূরত্বটাই হলো ডিএক্স, আর এন এর ভ্যালু যে চেঞ্জ হলো, এই এন এর ভ্যালু চেঞ্জ হওয়াটা হলো ডিএন। এখন কেন মাইনাস হবে বললাম সেটা দেখো, যে এইটুকু যদি চিন্তা করো, এটা তো একটা গ্রাফ, আমরা গ্রাফে কি জানি, নর্মাল গ্রাফের ক্ষেত্রে যদি স্লোপটা এই দিকে থাকে স্লোপ হয় পজিটিভ, ঢাল যেটা, ঢালটা এই রকম ফর্মে থাকলে সেটা হয় পজিটিভ, আর এরকম ফর্মে থাকলে কি হয় নেগেটিভ। এখন যেটা আছে এটা তো আসলে এই ফর্মই আছে, এই যে নিচের এই ফর্ম, তাহলে কি ঢালটা নেগেটিভ না? এই ঢাল নেগেটিভ হওয়ার কারণেই আই ইকুয়াল টু আসলে মাইনাস হবে, এটা একটু সবাই মাথায় রাখো। এই স্লাইডটাতে এই জিনিসটা পরে তোমরা একটু খেয়াল করে রাখবা, আই ইজ প্রপোর্শনাল টু মাইনাস ডিএন বাই ডিএক্স, এটা হবে। আচ্ছা, এখন কি হলো, আমাদের আই ইজ প্রপোর্শনাল টু এ পাওয়া গেল, আই ইজ প্রপোর্শনাল টু মাইনাস ডিএন বাই ডিএক্স পাওয়া গেল। এবার আমরা যদি একসাথে করে দেই তাহলে কি হচ্ছে, আই ইজ প্রপোর্শনাল টু এ কিউ ডিএন বাই ডিএক্স, এইখানে গিয়ে পজিটিভ হয়ে যাবে, এখানে পজিটিভ হবে কারণ এইখানে একটা মাইনাস আছে, আর ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ, এই দুইটা নেগেটিভ মিলে এই লাইনে সেটা পজিটিভ হবে, এটা ঠিক আছে, এই লাইনটা আমাদের ঠিক আছে, যে আই ইজ প্রপোর্শনাল টু এ কিউ ডিএন বাই ডিএক্স, অর্থাৎ এই এ আর ডিএন বাই ডিএক্স আনলাম, সাথে একটা কিউ মানে ইলেকট্রনের চার্জ গুণ হলো। এবার আমরা এই প্রপোর্শনাল সাইন তোলার জন্য আগের মতো একটা কনস্ট্যান্ট নিয়ে আসি, এই কনস্ট্যান্টটাকে বলা হচ্ছে ডিএন। এই ডিএন এর নাম হলো ডিফিউশন কনস্ট্যান্ট। তাহলে এই আমাদের গেল ইলেকট্রনের জন্য ডিফিউশন কারেন্টের ভ্যালু। হোলের জন্য কি হবে, হোলের জন্য ভ্যালুটা সেমই থাকবে, ডিপি বাই ডিএক্স হবে, আর হোলের চার্জ কি পজিটিভ, হোলের চার্জ পজিটিভ হওয়ার জন্য কি হবে, এইখানে যেমন ইলেকট্রনের চার্জের নেগেটিভ আর এই নেগেটিভ দুইটা গুণ হয়ে পজিটিভ হয়ে গেছে, হোলের জন্য সেই পজিটিভটা থাকবে না, এটা ওই নেগেটিভের সাথে পজিটিভ গুণ হয় আলটিমেটলি এখানে নেগেটিভটাই থাকবে। ওটা খুব সম্ভবত আমাদের পরের স্লাইডে দেয়া আছে। এই যে দেখো খেয়াল করে, আগের মতোই এখানেও জে এন নিয়ে আসলাম। আচ্ছা, হোলেরটা যাওয়ার আগে জে আসি, জে মানে কি, ওই আগে যেটা বলেছিলাম, জে মানে হলো আই বাই এ, আই বাই এ হলো জে। আগের স্লাইডে আমরা দেখলাম আই এর ভ্যালু বের করেছিলাম, তো আই এর ভ্যালুকে এ দিয়ে ভাগ করে দিলে কি হবে, আলটিমেটলি আমাদের ইকুয়েশনে যে এটা ছিল এটা চলে যাবে। একটু আগে আই এর ভ্যালু কি ছিল, এ কিউ ডিএন, ডিএন বাই ডিএক্স, এখন জে হয়ে গেল ওইটা ডিভাইডেড বাই এ, তার মানে কিউ ডিএন, ডিএন বাই ডিএক্স, ঠিক আছে। আর জেপির ভ্যালুটা কি, ওই একই ভাবেই আছে, সবই সেম, শুধুমাত্র এখানে মাইনাস সাইনটা রইলো, একটু আগে যেটা বললাম যে যেহেতু হোলের চার্জ পজিটিভ, ওই যে আগের ইকুয়েশনের যে প্রপোর্শনাল টু জেপি বাই ডিপি বাই ডিএক্স, এটার ভ্যালুটা নেগেটিভ ছিল, সেটার পজিটিভ হবে না, পজিটিভের সাথে নেগেটিভ গুণ হয়ে নেগেটিভই থাকবে। তো এখন আগের মতোই যে ডিফিউশন কারেন্টটা টোটালটা যখন বের করব, এই দুইটাকে যোগ করে দিব, দুটো যোগ করে দিলে আলটিমেটলি আমাদের এখান থেকে কিউটা কমন যাবে, কিউ কমন নিলে ডিএন, ডিএন বাই ডিএক্স মাইনাস ডিপি, ডিপি বাই ডিএক্স, ঠিক আছে। এখানে ডিফিউশন কারেন্টের ইকুয়েশন নিয়ে কোনো কনফিউশন আছে? আচ্ছা, কনফিউশন না থাকলে আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, জাস্ট একটা জিনিস বাকি আছে, সেটা হলো আইনস্টাইন রিলেশন। দেখো আইনস্টাইন রিলেশনটা কি জিনিস, আমরা যখন ড্রিফট কারেন্ট নিয়ে কথা বললাম, ড্রিফট কারেন্টের জন্য একটা কনস্ট্যান্ট এনেছিলাম মিউ, যেটাকে বলা হয় মোবিলিটি। আর ডিফিউশন কারেন্ট নিয়ে যখন কথা বললাম, ডিফিউশন কারেন্টের জন্য একটা আনা হয়েছে কনস্ট্যান্ট বি, যেটাকে বলা হয় ডিফিউশন কনস্ট্যান্ট। তাহলে কি ডিফিউশন কনস্ট্যান্টের সাথে মোবিলিটি, এটার যে রিলেশনটা, সেই রিলেশনটাকে বলা হয় আইনস্টাইন রিলেশন।
এবং এই রিলেশনটা কি, ডি বাই মিউ ইকুয়াল টু কেটি বাই কিউ। কেটি বাই কিউ জিনিসটা কি একটু খেয়াল করে দেখো। কে কিন্তু গত ক্লাসে দেখেছো, কে মানে হলো বোল্টজম্যান কনস্ট্যান্ট, 1.38 ইন্টু 10 টু দি পাওয়ার -23 জুল পার কেলভিন, এটা হলো কে। টি হলো টেম্পারেচার, কেলভিনে কত, সবসময় আমরা কেলভিনে কনভার্ট করে টেম্পারেচার নিয়ে কথা বলবো। আর কিউ, কিউ জিনিসটা হলো একটা ইলেকট্রনের চার্জ। তাহলে কি দেখো একটু খেয়াল করে আমরা যদি চিন্তা করি যে আমাদের নর্মালি তো রুম টেম্পারেচার সাধারণত আমরা বলি কত, 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। নর্মাল ক্ষেত্রে আমাদের এই টেম্পারেচারটাই থাকে। তাহলে টেম্পারেচারের ভ্যালুটা চেঞ্জ হবে। কে আর টি এই দুটো ভ্যালু তো সবসময় কনস্ট্যান্ট, কে বোল্টজম্যান কনস্ট্যান্ট আর একটা ইলেকট্রনের চার্জ, এই দুটো ভ্যালু সবসময় ফিক্সড। তাহলে ডি বাই মিউ এটার ভ্যালুটা কিসের উপর ডিপেন্ড করছে? আলটিমেটলি শুধুমাত্র টেম্পারেচার চেঞ্জ কত হবে তার উপর ডিপেন্ড করবে। তার উপর যদি ডিপেন্ড করে তাহলে 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের ভেতর দেখা যায় যে এই ডি বাই মিউ এর ভ্যালুটা 25 থেকে 26 মিলি ভোল্ট এই রেঞ্জে থাকে। 25 থেকে 26 মিলি ভোল্ট। তোমরা নিজেরাও হিসাব করে দেখবা যে টেম্পারেচারের ভ্যালুটা 20 থেকে 30 এর মধ্যে কোনো কিছু নিয়ে হিসাব করো, দেখবা ঘুরে ফিরে 25 মিলি ভোল্ট থেকে 26 মিলি ভোল্ট এই রেঞ্জের ভেতরেই থাকে। আর এটা যেহেতু ভোল্ট, তার মানে বোঝা যাচ্ছে যে এইখানে যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা একটা ভোল্টেজের ভ্যালু, এবং এটা ডিপেন্ড করবে কিসের উপর? টি এর উপর। এই কারণে এই ভোল্টেজটার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় থার্মাল ভোল্টেজ, যেটাকে অনেক জায়গায় দেখবা ভিটি দিয়ে প্রকাশ করে, থার্মাল ভোল্টেজ। এই থার্মাল ভোল্টেজ এটার ভ্যালু হলো কেটি বাই কিউ এর সমান, এবং এটা রুম টেম্পারেচারে 25 থেকে 26 মিলি ভোল্ট এই রেঞ্জে থাকে। ঠিক আছে, আমাদের মনে হয় আপাতত এই চ্যাপ্টারের স্লাইড এখানেই শেষ হচ্ছে। তোমাদের একটা অ্যাসাইনমেন্ট আমি দিব, সেটা হলো একটু আগে যে আমরা ড্রিফট কারেন্টের ইকুয়েশনটা বের করলাম, এই ড্রিফট কারেন্টের ইকুয়েশনটা তোমরা ডিটেইল করে খাতার ভেতর করে একটা পেজে করে ছবি তুলে অ্যাসাইনমেন্ট আকারে জমা দিবা। এখানে স্লাইডের ভেতর যেটা আছে বা আমি মুখে যেটা বললাম সেটা তো একটু সংক্ষেপে বলে গেলাম। তোমরা এটাকে একটু ডিটেইল ডিরাইভ করে নেক্সট ক্লাসের আগে সাবমিট করে দিবা। ঠিক আছে, আজকে তাহলে আমি এই ভিডিও লেকচারটা এখানেই শেষ করছি। কারো কোনো কোয়েশ্চেন আছে এই ব্যাপারে? ওকে, কোয়েশ্চেন না থাকলে আমি এখানেই লেকচার শেষ করছি।